এবার বলো, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। করে নিলাম। চলো 34 থেকে শুরু করি তাহলে আমরা। 34-এ কি আছে দেখো। 34-এ আছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য, একটু জুম করবো। আমার হার্ড ডিস্কটা পুরো হয়ে গেছে, কখন যে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে এই ভয়ে আছি। ঠিক আছে এবার? ঠিক আছে, এবার ঠিক আছে। যদি একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, বড় স্লো কাজ করছে, কখন বন্ধ হয়ে যায় কম্পিউটারটা, আমি ওই ভয়ে আছি। কারণ হার্ড ডিস্কটা আমি এই পরিষ্কার করার সময় পাচ্ছি না, মনে থাকছে না অনেক সময়। চলো তাকাও এদিকে 34 নাম্বারে কি বলছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ফিচার্স অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির কোনগুলো বৈশিষ্ট্য? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ মাপের প্রশ্ন একটা যেহেতু। তো সাধারণ মাপের প্রশ্নগুলো তোমাদের সিইউইটিতে, তোমাদের নেটে সেটে কিন্তু খুব কমন জানতে চাই। এবং লেটেস্ট 2023 সালে দেখতেই পাচ্ছ জম্মু কাশ্মীরে জিজ্ঞেস করেছে, মানে দেখতেই পাচ্ছ যে জম্মু কাশ্মীরের কোয়েশ্চেন গুলো ওয়েস্ট বেঙ্গল সেট এবং আমাদের নেটে খুবই যেহেতু ঘন ঘন জিজ্ঞেস করছে, তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা, তো মাথায় রেখো এটা ভালো করে। কি বলছে দেখো, ডেমোক্রেসি রিকোয়ার্স পলিটিক্যাল ইকুয়ালিটি। ডেমোক্রেসি রিকোয়ার্স পলিটিক্যাল ইকুয়ালিটি। গণতন্ত্র কিসের প্রয়োজন বোধ করে? রাজনৈতিক সমতার। রাজনৈতিক সমতার তো প্রয়োজন বোধ করে, এটা তো আমরা জানি। যে রাজনৈতিক সমতা মানে কি, প্রত্যেকের ভোটের অধিকার রয়েছে, ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, ভোটে ক্যান্ডিডেটের তাদের রিপ্রেজেন্টেটিভদের হয়ে প্রচার করার অধিকার আছে, তাই না? এই সমস্ত বিষয়গুলো, বা আলোচনা করার অধিকার আছে, সরকারকে সমালোচনার অধিকার আছে, তো এগুলো সব পলিটিক্যাল রাইটস এর মধ্যে পড়ে। এবং এইরকম ভাবে এই রাইটস গুলোর ক্ষেত্রে সকলেরই এক প্রকার ইকুয়ালিটিকে এখানে কিন্তু মেনটেন করা হয়েছে, বা তাদেরকে দেওয়া হয়েছে, বলতে পারো যে সকলেই করতে পারে এটা। কাউকে বাধা দেওয়া হয়েছে আর কাউকে সেখানে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, এটাই বলা হচ্ছে। তো এটা গণতন্ত্রের সাধারণ বৈশিষ্ট্য, ফার্স্ট বৈশিষ্ট্য বলা যেতে পারে, যে পলিটিক্যাল রাইটস সেটাখানে প্রদান করা হয়েছে, পলিটিক্যাল ইকুয়ালিটি যেখানে একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? all citizens must be entitled to stand for election regardless of race, sex, color or religion। জানি আমরা এক্ষুনি বললাম যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেক নাগরিক কি করবে না, প্রত্যেকের হচ্ছে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে, এবং তারা জাতি, এখানে বলেছে জাতি, ধর্ম, বর্ণ, জাতি ধর্ম, তারপরে হচ্ছে জাতি ধর্ম, আর হচ্ছে এখানে বলেছে আর একটা হচ্ছে বর্ণ, হ্যাঁ কালার। তো জাতি, ধর্ম, বর্ণ এবং হচ্ছে জেন্ডার, এই চারটের কথা বলেছে। রেস, সেক্স, ক্লাস আর রিলিজিয়ন। তো আমরা জানি, তো এই নির্বিশেষে প্রত্যেকে আমরা জানি কি তারা ভোটে দাঁড়াতে পারে, ভোটে তারা প্রচার করতে পারে, ভোটে প্রতিনিধিদের হয়ে তারা সেখানে আলাপ আলোচনা করতে পারে, ডিবেট করতে পারে, ক্যাম্পেইন করতে পারে, এগুলো সবই করতে পারে। নাম্বার 2, তাহলে এটাও ঠিক, আমরা ডেমোক্রেসির ফিচার্স এর মধ্যে এটা আমরা পাই, রাইট? তারপর কি বলছে দেখো, 3 নাম্বার বলছে কি, সি নাম্বার বলছে অল সিটিজেন মাস্ট প্রসেস আ ভোট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ। এক্ষুনি বললাম যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আমাদের কত নম্বর আর্টিকেলে আছে আমাদের সংবিধানের? আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তো আমাদের সংবিধানেও তো আর্টিকেল 326-এ আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ রয়েছে। এটা বারবার পরীক্ষায় জানতে চায়, সো এটাও মাথায় রেখো। তো এটাও কিন্তু ডেমোক্রেটিক একটা প্রিন্সিপালস, যে সকলের ভোটের অধিকারকে স্বীকার করা হয়েছে। নাম্বার ডি বলছে পলিটিক্যাল ইকুয়ালিটি মিনস ওয়ান পার্সন ওয়ান ভোট ওয়ান ভ্যালু। হ্যাঁ, এটাও আমাদের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। যে প্রত্যেকটা ব্যক্তির ভোটের অধিকার আছে, প্রত্যেকে ভোট দিতে পারবে এবং প্রত্যেকের ভোটের মূল্য সমান। যে একজন ভোটের যা মানে আমার যা ভোটের মূল্য, তোমারও তাই ভোটের মূল্য, বাকিদেরও ভোটের তাই মূল্য। এখানে ধনী বড় লোক, ধনী গরিব নির্বিশেষে, এই ধরনের ধনী গরিব নির্বিশেষে এখানে কোনো পার্থক্য হয় না, বা বলতে পারো ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য হয় না, সবার মধ্যে এখানে সমান মূল্য আছে, সবার ভোটের রাইটস কিন্তু একই রকম। তো এখানে ইকুয়ালিটিকে মেনশন করা হয়েছে। তো এটা আমরা দেখতে পাবো যে এটা ডেমোক্রেসির ফিচার্স। যদিও এখানে একটা বিষয় তোমাদের বলে রেখে এক্সেপশনাল, মাথায় রাখবে, যেগুলো আমরা আলোচনা করেছি সেই সময় পড়েছি। এখানে আমাদের জন স্টুয়ার্ট মিলের কথা বলা যেতে পারে এক্সেপশনাল হিসেবে। জন স্টুয়ার্ট মিল কি বলেছিলেন? জন স্টুয়ার্ট মিল বলেছিলেন যে যারা শিক্ষিত তাদের ভোটের মূল্য বেশি হবে, অর্থাৎ তাদের ডবল ভোটিংয়ের কথা বলেছিলেন।
তাদের ভোটের মূল্যের কথা তার মানে বেশি বলেছেন তিনি। তাহলে শিক্ষিতদের ভোটের মূল্যের কথা তিনি বেশি বলেছিলেন। এটা ডেমোক্রেসির কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য তিনি বলেছিলেন, কোয়ালিটি ডেভেলপ করার জন্য ডেমোক্রেসির এই কথাটি তিনি বলেছিলেন, তাই না? তো এই ধরনের একটা প্রিন্সিপালস তিনি সেই সময় কিন্তু নিয়ে এসেছিলেন। যদিও বর্তমান ডেমোক্রেসি যে প্র্যাকটিস আমরা দেখতে পাই বিশ্বের সমস্ত দেশেই, সেখানে কিন্তু ওই প্লুরাল ভোটিংয়ের কনসেপ্ট নেই, এখানে কিন্তু সিঙ্গেল ভোটিংয়েরই কনসেপ্ট রয়েছে এবং প্রত্যেকের সিঙ্গেল ভোটিং রয়েছে এবং সেই ভোটের মূল্যটাও কিন্তু সমান। এমন নয় যে সেখানে সে শিক্ষিত বলে তার ভোটের মূল্য বেশি হবে, না, ওই রকম কোনো কনসেপ্ট এখানে নেই। তো এগুলো একটু ভালো করে মাথায় রেখো, এগুলো কিন্তু পার্থক্য। জন স্টুয়ার্ট মিল এগুলো বলেছিলেন বটে, কিন্তু সেটা হয়নি, বরং এটাই হয়েছে, 1 পার্সন 1 ভোট, 1 ভোট 1 ভ্যালু। ওকে, তাহলে ডেমোক্রেসির এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, একেবারেই সাধারণ প্রশ্ন একটা ডেমোক্রেসি থেকে। এই সাধারণ প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। সমৃতাকে বলবো এই প্রশ্নটিকে ভালো করে ধ্যান দেবে, এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসার প্রবণতা বেশি। নাম্বার 1, 34 গেল, 35-এ চলে আসো। 35 বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রোটেক্টিভ ডেমোক্রেসি। এটাও সাধারণ প্রশ্ন, তো জম্মু কাশ্মীরেই এসেছে, কিছুক্ষণ আগেও আলোচনা করেছি, দুপুরবেলা আলোচনা করেছি, ক্লাসেও আলোচনা হয়েছে। প্রোটেক্টিভ ডেমোক্রেসি বলতে কি বোঝায় এবং বেনথামের কথা সেই সময় তোমাদের বলেছিলাম। তো প্রোটেক্টিভ ডেমোক্রেসির কথা এখানে আমরা সিবি ম্যাকফারসনকেও বলতে শুনেছি, যদিও তিনি পরবর্তীকালে সেখান থেকে ডেভেলপমেন্টাল ডেমোক্রেসিকে বের করে নিয়ে আসলেন। হ্যাঁ, তো আমরা এখানে দেখেছি, এবং জন স্টুয়ার্ট মিলও আমরা দেখলাম। কি কিছু বলবে সমৃদ্ধা? স্যার বলছিলাম যে কোশ্চেনগুলো কি ওয়েবসাইট থেকে গিয়ে দেখলে পাবো? হ্যাঁ হ্যাঁ, সব পাবে। আমি তোমাকে ক্লাসের পরে পুরো সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি, তুমি কল করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বলছে এখানে 35 নম্বরে প্রোটেক্টিভ ডেমোক্রেসির ক্যারেক্টারিস্টিক্স জানতে চাইছে। তো যাই হোক, আমরা দেখতে পাবো সিবি ম্যাকফারসনকেই এখানে জন স্টুয়ার্ট মিল কিন্তু কোট করেছিলেন বা তাকে ফলো করেছিলেন বলা যেতে পারে, তার আইডিয়াটিকে ধার করেছিলেন। তো ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির আইডিয়াটি তিনি নিয়ে এসেছিলেন। তো এগুলো আমরা পাবো। কি বলছে এখানে? বলছে এখানে দেখো, ফিচার্স জানতে চেয়েছে প্রোটেক্টিভ ডেমোক্রেসির। তার নাম্বার 1 ফিচার্স কি হবে? মেকানিজম অফ পিপলস পার্টিসিপেশন ইন পাবলিক লাইফ। এটা তো হবেই, যে জনগণ কি করতে পারে, জনগণ যাতে যে 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 জনগণের যে সাধারণ যে জীবনযাপন আছে সেই জীবনযাপনে নিজেদের মতো করে যারা যাতে পার্টিসিপেট করতে পারে। তো এটা তো অংশ, এটা তো একেবারেই তাদের হাতেই থাকবে, তাই না? মানে এটা তো, এই ব্যবস্থা তো থাকতেই হবে। এটা শুধু প্রোটেক্টিভ ডেমোক্রেসি বলে নয়, যে কোনো শাসন ব্যবস্থাতেই এটা থাকবে, যে জনগণের যে জীবনযাপন, সেই জীবনযাপনের সমস্ত অধিকার জনগণের হাতেই আছে। এই মেকানিজমগুলো সেখানে কিন্তু প্রত্যেকটা দেশেই কম বেশি থাকে। তো এটা আমরা দেখতে পাবো। 2 নম্বর কি বলছে? ডিভাইস টু প্রোটেক্ট পিপল ফ্রম দ্য এনক্রচমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। A device to protect people from the encroachments of the government. Encroachment মানে হচ্ছে যে দখলদারি, যে সরকার কি করবে না, সরকার জনগণের উপর কি করতে পারে, জনগণের সম্পত্তি হয়তো দখল নিয়ে নিতে পারে, ঠিক আছে? যখন সরকার হয়তো জনগণের সম্পত্তি দখল নিয়ে দিতে পারে। তো এখান থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এক প্রকার কি হচ্ছে, যে জনগণের যে সম্পত্তি, সেই সম্পত্তির প্রোটেকশন দেওয়ার দায়িত্বটাই আবার কার না, যে দখল করতে পারে তাকেই বলা হচ্ছে তোমাকেই প্রোটেকশন দিতে হবে, যে তুমি কখনো দখল করবে না। বা অন্য কোনো নাগরিকও যদি সেখানে গিয়ে এনক্রোচ করে বা যেটাকে ইন্টারফেয়ার করে, তাহলেও সেখানেও কিন্তু সরকার এসে কিন্তু কি করবে, সরকারের দায়িত্বটা হচ্ছে সেখানে সে একটা ডিফেন্ডার হিসেবে কিন্তু দাঁড়িয়ে পড়বে। সে বলবে যে না, তুমি তার সম্পত্তি কেড়ে নিতে পারবে না, কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। তো এইটাই সম্পত্তির অধিকারটিকেই বিশেষ করে এখানে জোর দেওয়া হয়েছিল। হ্যাঁ, যে এটাকেই রক্ষা করতে হবে, এটাকেই প্রোটেক্ট করতে হবে। জনগণের প্রত্যেকের নিজেদের সম্পত্তি রাখার অধিকার আছে, যে যত টাকা ইনকাম করবে তার তত টাকা, তত সম্পদ বা তার সমস্ত রকমের রিসোর্স তার নিজের কাছে থাকতে পারে। সরকার বা অন্য কোনো ব্যক্তি এসে সেখানে কিন্তু সেটা কেড়ে নিতে পারবে না। তার ব্যক্তি যেটা নিজে অর্জন করেছে তার নিজের কাছেই থাকবে। তো প্রোটেক্টিভ ডেমোক্রেসির বেসিক আইডিয়াটা হচ্ছে সেটাই, যে সেখানে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। 3 নম্বর কি বলছে? গভর্নমেন্ট বাই কনসেন্ট। হ্যাঁ, এটাও আমরা দেখতে পাই, যে সম্মতির ভিত্তিতে সরকার তৈরি হবে। সম্মতির ভিত্তিতে সরকার, সম্মতি ছাড়া সরকার তৈরি হবে না। যে সম্মতিটা কার? জনগণের সম্মতি। জনগণ নিজেদের মধ্যে সম্মতি দেবে। কিভাবে সম্মতি দেয়? ইলেকট্রাল প্রসেসে আমরা দেখতে পাবো ইলেকশনস হয়। ইলেকশনের মধ্য দিয়ে আমরা সম্মতি দিই যে কারা সরকার গঠন করবে, কারা সরকার গঠন করবে না, তাই তো? যেমন এই মুহূর্তে সরকার গঠন করার সম্মতিটা জনগণ কাকে দিয়েছে? বিজেপিকে দিয়েছে। 240 সিটস দিয়েছে, লোকসভাতে 240টা সিট দিয়েছে, এবং তাদের যে কোয়ালিশনস, যে পার্টনার যারা ছিল, তাদেরকে সেখানে যে সিট দিয়েছে, তারা মিলে এখানে এখন কি করছে? সরকার গঠন করেছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কনসেন্ট দিয়েছে। তো কনসেন্ট ছাড়া সেখানে কিন্তু সরকার গঠন হবে না। তাহলে প্রোটেক্টিভ ডেমোক্রেসির বেসিক আইডিয়ার মধ্যে এটাও চলে আসে। 4 নাম্বার কি বলছে? প্রোটেকশনস অফ সিটিজেন্স বাই দ্য গভর্নমেন্ট। প্রোটেকশন অফ সিটিজেন বাই দ্য গভর্নমেন্ট। প্রোটেকশন অফ সিটিজেন বাই দ্য গভর্নমেন্ট, এই যেটা বললাম,
যে জনগণকে প্রোটেকশনস কে দেবে? সরকারি প্রোটেকশনস দেবে। কি না, জনগণই সরকারই অনেক সময় হতে পারে কি যে জনগণের সম্পত্তি কেড়ে নিচ্ছে বা জীবনযাপন নষ্ট করছে বা হয়তো তাকে বিভিন্ন রকমভাবে অপ্রেস করছে, হ্যাঁ, তাকে দমন করার চেষ্টা করছে, বা অন্য কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, তো সেটা করছে। তো সেখানে সরকার এসে কিন্তু তাকে প্রোটেকশনস দেওয়ার কাজটা করবে। যেমন আমাদের পুলিশ প্রশাসন সেটা করছে, আমাদের কোনো বিপদ হলেই পুলিশ প্রশাসন আমাদের সুরক্ষা দেওয়ার কাজ করছে। ঠিক ওই কথাগুলো এখানে বোঝানো হচ্ছে। তা প্রোটেক্টিভ ডেমোক্রেসি বলতে কি বোঝায়? প্রোটেক্টিভ ডেমোক্রেসি বলতে বোঝায় জনগণের সম্পূর্ণ রকম প্রোটেকশনস, বিশেষ করে ইকোনমিক প্রোটেকশনের কথা এখানে সামনের সারিতে নিয়ে এসে বলা হয়েছে। একেবারেই প্রথম দিকে প্রাইমেসি দেওয়া হয়েছে এই বলা যেতে পারে এই ইকোনমিক প্রোটেকশনসটিকে। তো জনগণের যে সম্পত্তি, সেই সম্পত্তি কোনো রকমভাবেই সরকার কিংবা সরকারের কোনো এজেন্সি কিংবা অন্য কোনো ব্যক্তি তারা কেড়ে নিতে পারবে না। তো এই আইডিয়াটি হচ্ছে প্রোটেক্টিভ ডেমোক্রেসির আইডিয়া, এবং সেই আইডিয়াটিকে প্র্যাকটিস করতে হলে এই জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠন করতে হবে এবং জনগণকে জনগণের মতো জীবনযাপন করতে দিতে হবে। এগুলো কিন্তু প্যারালাল ফিচার্স এই বেসিক আইডিয়াটির। এগুলো আমরা জানি, এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, এখানেও বলে দিলাম আবার, এগুলো দেখে নিও। 36 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট আনসার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো। কি বলছে? এটা জম্মু কাশ্মীরের 2022 সালে এসেছে। এটাও খুব সহজ প্রশ্ন এবং ভালো প্রশ্ন, দেখে নাও, এগুলো আসার সম্ভাবনা বেশি। এই ধরনের সহজ প্রশ্নগুলো সিইউটিতে আসার সম্ভাবনা বেশি, তো ভালো করে দেখবে এগুলো। কি বলছে এখানে দেখো, ডেমোক্রেসি টেন্ডস টু বি উইক ইন আ প্লুরাল সোসাইটি। ডেমোক্রেসি টেন্ডস টু বি উইক ইন আ প্লুরাল সোসাইটি। যে বহুত্ববাদী সমাজে কি হয়? গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তা কি হয় না, গণতন্ত্রের বেসিক আইডিয়াটাই তো হচ্ছে যে গণতন্ত্র সবাইকে সেখানে কি করবে? সবাইকে সেখানে ইনক্লুড করবে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ইনক্লুড করবে। তাহলে যত বেশি ইনক্লুশন হবে তত বেশি কি হবে? ডেমোক্রেসি স্ট্রং হবে। যত বেশি মার্জিনালাইজ সেকশনের ইনক্লুশন হবে তত বেশি ডেমোক্রেটিক যে আইডিয়া, ডেমোক্রেসির যে আইডিয়া, সেই আইডিয়াটি কিন্তু স্ট্রং হবে। তো এটি আমরা এখানে দেখতে পাবো যে এটা কিন্তু ঠিক, এটি ঠিক, কিন্তু এখানে বলেছে উইক হবে। উইক তো হয় না, স্ট্রং হয়। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু উল্টোটা বলেছে, এই কারণে এটা ফলস। তো ডেমোক্রেসি যত বেশি প্লুরাল সোসাইটিতে যত বেশি ফাংশনস করতে পারবে সে, ডেমোক্রেসি তত বেশি সে শক্তিশালী হয়, দুর্বল হয় না। তো এই কারণে এটা যেহেতু উইক বলেছে, এটা ফলস হয়েছে। রিজনসটা দেখো কি বলছে, প্লুরাল সোসাইটিস আর বেসড অন ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। হ্যাঁ, যেমন আমাদের সোসাইটি কি প্লুরাল সোসাইটি, আমাদের সোসাইটি প্লুরাল সোসাইটি। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন এথনিসিটি তারা কিন্তু রয়েছে, তাই না? তো এই সমস্ত ডাইভার্সিটির মধ্যে, বিভিন্নতার মধ্যেও আমাদের কিন্তু নিজেদের মধ্যে ইউনিটি রয়েছে, যে আমরা বলতে পারি উই আর ইন্ডিয়ান, এবং আমাদের মধ্যে কোনো কিন্তু বিচ্ছেদ নেই। আমরা কিন্তু টুকরো টুকরো হয়ে যাইনি। আজকে পাকিস্তান টুকরো টুকরো হয়ে গেছে, পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ইস্ট পাকিস্তান যেটা ছিল সেটা আজকে একটা স্বাধীন দেশ হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু আমরা ইন্ডিয়া যখন থেকে স্বাধীনতা লাভ করেছি, তারপর থেকে আমাদের কিন্তু ডাইভার্সিটির মধ্যে কোনো ধরনের ছেদ পড়েনি, আমাদের ইউনিটিটা কিন্তু বজায় রয়েছে। বা ইউরোপের দিকেও যদি তাকাও তাহলেও তোমরা দেখবে ইউরোপের বিভিন্ন দেশগুলো টুকরো টুকরো হয়ে গেছিল। যুগোস্লাভিয়ার দিকেই তাকাও, টুকরো টুকরো হয়ে গেছে, স্বাধীনতার পরেও তারা টুকরো টুকরো হয়ে গেছে। তো টুকরো টুকরো হয়ে গেছে, এটা ঠিক। তো এটা হচ্ছে কি, তাদের মধ্যে, তাদের ডাইভার্সিটির মধ্যে তাদের কিন্তু ইউনিটি নেই। কিংবা সোভিয়েত ইউনিয়নের কথা বলো, তাদের ডাইভার্সিটির মধ্যে তাদের ইউনিটি ছিল না বলে তারা আজকে 15টা রাষ্ট্রে ভাগ হয়ে গেছে, 15টা স্টেটে তারা ভাগ হয়ে গেছে, যেটাকে আমরা সেন্ট্রাল এশিয়া বলছি। সেই সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিজগুলোর অনেকগুলোই আজকে আমরা দেখতে পাবো। এবং এই ওয়েস্টার্ন যে ইউরোপ যেটা আছে, যেটাকে বলছি আমরা, মানে রাশিয়ার তরফ থেকে দেখলে যেটা হবে ওয়েস্টার্ন ইউরোপ, আর ইউরোপের দিক থেকে দেখলে যেটা হবে ইস্টার্ন ইউরোপ। তো সেই ভূখণ্ডটা আমরা অনেক দেশগুলো আমরা দেখতে পাবো কি, তারা রাশিয়ার পার্ট ছিল, ইনক্লুডিং হাঙ্গেরি, ইউক্রেন, এই সমস্ত, বলিভিয়া, এই সমস্ত দেশগুলোকে কেন্দ্র করে। তো যাই হোক, তাদের মধ্যে ডাইভার্সিটি ছিল বটে, কিন্তু ইউনিটিটা প্র্যাকটিস হতো না, ফলে তারা টুকরো টুকরো হয়ে গেছে। তো প্লুরাল সোসাইটি, এখানে আমরা দেখতে পাবো কি যে প্লুরাল সোসাইটিতে সবসময় ইউনিটিটা প্র্যাকটিস হয় মানে যে বেশিরভাগ দেশেই এটা হয়েছে, মানে বিশেষ করে আমাদের দেশে। তো এখানে আমরা কি দেখতে পাবো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সঠিক, এটা ডাইভার্সিটির মধ্যে ইউনিটিটা থাকে। তো প্লুরাল সোসাইটিতে এটা হয়, প্লুরাল সোসাইটির মধ্যে এটা হয়, এবং সেই কারণেই তারা, এবং এটা হয় তার অন্যতম কারণ হচ্ছে ডেমোক্রেসি। যাই হোক, যদিও এটা উপরেটা যেহেতু ডিরেক্টলি ফলসই হয়ে গেছে, তা কাজেই এখানে আর তো উপরের অপশান এ কিংবা অপশান বি সঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই কারণে এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি। এগুলো দেখে নিও। 37 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। 37 নম্বর কোয়েশ্চেন সিইউটি পিজিতে এসেছে 2024-এ, এইবারই এসেছে। ভালো করে ধ্যান দাও সমৃতা, এটা তোমার পিওয়াইকিউ সলভ হয়ে যাচ্ছে।
সিইউটি পিজি 2024-এ এসেছে, এইবারই এসেছে। কি বলছে প্রশ্ন বলছে হু অ্যামং দ্য ফলোইং ডিসক্রাইব ডেমোক্রেসি অ্যাজ দ্য টিরানি অফ দ্য মেজরিটি। এটা এইবার নেটেও এসেছে, তোমরা দেখলে নেটে এবার এসেছিল এই কিছুদিন, 18 তারিখে তোমরা পরীক্ষা দিয়ে আসলে কিছুদিন আগেই, তো সেখানেও এই প্রশ্নটি এসেছে। তো অ্যালেক্সিস দে টকভিল এটা হবে, ডেমোক্রেসি ইন আমেরিকা। বারবার জিজ্ঞেস করছে, কোয়েশ্চেন্সটি এখনো পর্যন্ত বোধহয় আমরা 4 বার পেলাম, কোয়েশ্চেন্সটি এখনো পর্যন্ত বোধহয় আমরা এই পার্টেই 4 বার পেলাম। তো বুঝতেই পারছো যে লেটেস্ট কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করছে। সিইউটি পিজি 2024-এ জিজ্ঞেস করেছে যেটা, সেটাই দেখতে পাচ্ছি আমরা। কোথায় জিজ্ঞেস করছে না, এবার 18 তারিখে নেটে জিজ্ঞেস করেছে। অর্থাৎ মার্চ মাসে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার কোয়েশ্চেন্স আমাদের জুনের পরীক্ষায় কমন চলে এসেছে। তো ভালো করে এটা ধ্যান দেবে। তো এইগুলো পরে আরও ডিটেলসে বলে দেবো নতুনদের, নতুন যারা জয়েন করেছে তাদের পরে আরও ডিটেলসে বলে দেবো, তোমাদের সময় আসবে। কিংবা যেগুলো বলেছি সেই সমস্ত ক্লাস লেকচার্সগুলো আছে আমি তোমাদের দেবো, সেগুলো দেখে নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 38 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ, যে পেয়ারটি কোনটা ম্যাচ করছে না। তো পেয়ার যেটা ম্যাচ করছে না এগুলো দেখে নিও। এগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মানে এই ডব্লিউ.এইচ. মরিস জোন্স যিনি আছেন, তিনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের একজন বলতে পারো যে উপর কমেন্টেটর বলা যেতে পারে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আছে সেই বা পলিটিক্যাল সিস্টেম আছে, সেই পলিটিক্যাল সিস্টেমের তিনি একজন কমেন্টেটর। তো বিভিন্ন ইস্যুসগুলোকে নিয়ে তিনি কমেন্ট করেছেন। তো তার একটা বিখ্যাত বই আছে যেটা বারবার জানতে চাই, সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ ইন্ডিয়া। এটা ভালো করে মুখস্থ করে নাও, এগুলো জানতে চাই, ঠিক আছে। জেএনইউতে এসেছে, এটা MA 2020 সালে এসেছে মাস্টার্সে। এখানে অতুল কোহলির একটা বইয়ের নাম দিয়েছে পভার্টি অ্যান্ড প্লেন্টি ইন নিউ ইন্ডিয়া, এটাও ভালো করে দেখে নাও। এগুলো অতুল কোহলি থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করে। মাইনর উইনারও আমাদের জানি, আমরা মাইনর উইনার হচ্ছে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, সেই সিস্টেমের উপর তিনি একজন বড় কমেন্টেটর। তো পার্টি পলিটিক্স ইন ইন্ডিয়া বলে তিনি একটা বই লিখেছেন, কিন্তু পল আর ব্রাসের লেখা এই বইটি নয়। ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট এই বইটি লিখেছেন অতুল কোহলি, 1990-তে লিখেছেন। ভালো করে মুখস্থ করে নাও এগুলো। অতুল কোহলি দুটো বইয়ের নাম এখানে রয়েছে। অতুল কোহলি আমি তোমাদের বলবো আলাদা করে একটা লিস্টই তৈরি করো, যদিও আমি তোমাদের একটা সেকশনস তৈরি করে দেবো অতুল কোহলি থেকে যতগুলো প্রশ্ন আছে, তো সেগুলো তোমরা সলভ করতে পারবে। বাট এখন যেহেতু পেয়ে গেছো, আলাদা একটা খাতার মধ্যে পেজ ক্রিয়েট করো, পেজ রাখো, 2-3টে পেজ ছেড়ে দাও, সেখানে শুধু অতুল কোহলিকে সেখানে শুধু মেনশন করবে। অতুল কোহলির নোট দেখবে 2 মাসে 1 মাসে সেগুলো তোমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো অতুল কোহলির এই বইটার নাম দেখে নাও, ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট। এখানে আমরা পেয়ে যাচ্ছি, বিশেষত ডিসকন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে সমস্ত কি হচ্ছে, যে মতবিরোধগুলো যেগুলো উঠে আসছে দেশের মধ্যে, অর্থাৎ ডেমোক্রেসিতে যে বিভিন্নতাগুলো উঠে আসছে, তাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো দেখা যাচ্ছে, সেই দ্বন্দ্বগুলোর কথাগুলোকে এখানে কিন্তু তিনি তুলে ধরেছেন। অর্থাৎ ইন্ডিয়ান যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে যে বিভিন্ন যে সমস্ত প্রবলেমসগুলো উঠে আসছে, সেই প্রবলেমসগুলোকেই তিনি এখানে কিন্তু আইডেন্টিফাই করেছেন। তো এখানে তিনি ক্রিটিক্স অফ ডেমোক্রেসি, পপুলিস্ট মুভমেন্টস, ইকোনমিক্যাল ইনইকুয়ালিটি, এগুলোকে তিনি সামনে রেখেছেন। হ্যাঁ, এগুলোকে সামনে রেখে তিনি কি বলছেন, যে এখানে কি হচ্ছে, যে এখানকার যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, বা গণতন্ত্র এখানে কিন্তু উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতিতে রয়েছে। এই বিষয়গুলোকেই তিনি এখানে তুলে ধরেছেন। একটু ডিটেলসে লিখে দিয়েছি, সুন্দর করে পড়লেই বুঝতে পারবে। এখানে দেখো আর একটা কথা তোমাদের যেটা বারবার বলা দরকার, সেটা হচ্ছে বইটির নাম হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট। লিখেছেন কে? অতুল কোহলি। কত সালে? 1990 সালে। বইটার নাম যদি এটা হয় গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট, তাহলে কে হবে বইটার লেখক? জোসেফ স্টিগলিচ হবে। ভালো করে মনে রাখবে, এটাও পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে। জোসেফ স্টিগলিচ হবে। অতুল কোহলি আরেকটা বইও আমাদের সেটে দিয়েছিল, ক্রাইসিস অফ গভর্নেবিলিটি। রাইট। এগুলো একটা লিস্ট করে নাও, এই লিস্টগুলো ভালো করে পড়বে। তো যাই হোক, এটা ভালো করে মাথায় রাখো। এখানে যদি ডেমোক্রেসির জায়গায় যদি গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট হয়ে যায়, তাহলে এটার নাম, এটা রাইটার হয়ে যাবে কে? রাইটার হয়ে যাবে জোসেফ স্টিগলিচ। তিনি একজন ইকোনমিস্ট। তিনি ডেমোক্রেটিক ইকোনমিক যে প্রিন্সিপালসগুলো, সেগুলোকেও তিনি সমালোচনা করেছেন। তিনি সম্ভবত, আমি যদি ভুল না হয়, তিনি হচ্ছেন তার যে এক্সপিরিয়েন্স ছিল ওয়ার্ল্ড ব্যাংকে বোধহয় কাজ করার যে অভিজ্ঞতা তার, সেই ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করার অভিজ্ঞতাগুলোকে তিনি তার এই বইয়ে, গ্লোবালাইজেশন অ্যান্ড ডিসকন্টেন্ট বইয়ে তিনি কিন্তু লিপিবদ্ধ করেছেন, ঠিক আছে। একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তিনি সেখানে প্রেজেন্ট করেছেন। তো এগুলো ভালো করে মাথায় রেখো, শব্দগুলো ঘুরিয়ে দিলে যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। তো এগুলো তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা নোট করে নিয়েছো। এগুলো এখানে একটু পেয়ে যাবে, ডিটেলসে দেখে নিও যে এই সমস্ত কারণগুলো, যে ইকোনমিক ইনইকুয়ালিটি রয়েছে বলে, আমাদের দেশে ইকোনমিক ইনইকুয়ালিটি রয়েছে, যে অর্থনৈতিক অসাম্য রয়েছে বলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, কিন্তু এখানে একটা ডিসকন্টেন্ট তৈরি হচ্ছে, বা একটা সমস্যা জায়গা কিন্তু ডেমোক্রেসিতে তৈরি হচ্ছে, ঠিক আছে। সোশ্যাল মুভমেন্ট হচ্ছে এবং অ্যাক্টিভিজমও হচ্ছে, সেই কারণেই আর কি আমরা দেখতে পাবো আবার যে ডেমোক্রেসিতে এগুলো কিন্তু নোটিশ করা যাচ্ছে,
বিশেষ করে এগুলো 1977-এর পর থেকে এই ঘটনাগুলো তোমরা নোটিশ করে থাকবে। 1977-এর পর থেকে নোটিশ করে থাকবে এবং বিশেষভাবে এখানে বলা যায় তিনি বইটা লিখছেন 1990 সালে। কাজেই তোমরা এখানে ভালো করে নোট করো, ইন্দিরা গান্ধীর পরে যে ঘটনাগুলো উঠে আসছে, ইন্দিরা গান্ধীর পরে যে ঘটনাগুলো উঠে আসছে, বিশেষ করে যে গণতন্ত্রের যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিচ্ছে, যে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হচ্ছে আর করছে, কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হচ্ছে আর ভাঙছে, আবার নতুন করে ইলেকশনস হচ্ছে। তো ওই সমস্যাগুলোকে তিনি এখানে কিন্তু আইডেন্টিফাই করেছিলেন, যে এগুলো আলটিমেটলি কি করেছে, গণতন্ত্রের জন্য একটা ক্রাইসিস তৈরি করে দিয়েছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, যে এগুলো ডেমোক্রেসি এন্ড ডিসকন্টেন্টের আলোচনায় এই বইয়ে তিনি কিন্তু তুলে ধরেছে। অতুল কোহলি বারবার ভালো করে এগুলো বইটা মনে রাখবে। চলে আসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে অ্যাকর্ডিং টু জেমস ম্যানর হুইচ amongst the following are essential as opposed to helpful condition for democratic decentralization, যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের যে শর্ত, সেই শর্তে কোনটা সাহায্য করে না বরং তার বিরোধিতা করে। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের যে শর্ত, সেই শর্তে কোনটা সাহায্য করে না বা কোনটা শর্ত নয়, বলতে পারো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের কোনটা শর্ত নয়। তো যদি যেটা শর্ত নয় সেটা হচ্ছে এটা, অ্যাডিকুয়েট পাওয়ার্স টু ইলেক্টেড কাউন্সিলস, যে পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা, নির্বাচিত যে পর্ষদ আছে সেই পর্ষদকে পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা দিয়ে দেওয়াটা কিন্তু তার ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু এটা ফিচার্স নয়, বরং এটা ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশনের ফিচার্স এটা বলা যেতে পারে। ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন নয়, যে পাওয়ার যে একটা ইলেক্টেড বডির হাতেই থাকবে, জনগণের হাতে থাকবে না, তো সেটা সেন্ট্রালাইজেশনসকে সেটা ডিনোটস করে, ডিসেন্ট্রালাইজেশনসকে ডিনোট করে না। তো এটাই আমরা দেখতে পাবো কি ইলেক্টেড কাউন্সিলস আছে, অ্যাডিকুয়েট রিসোর্সেস আছে এবং কি বলছে অ্যাডিকুয়েট অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো কি যে সেন্ট্রালাইজেশনসকে ডিনোটস করে, সেন্ট্রালাইজেশনসকে অর্থাৎ কেন্দ্রীকরণকে সেটা ডিনোটস করছে, ডিসেন্ট্রালাইজেশনসকে নয়, ডিসেন্ট্রালাইজেশনসকে ডিনোটস করে না। তো ডিসেন্ট্রালাইজেশনসকে কোনটা ডিনোট করে? ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনসকে যেটা ডিনোট করে সেটা হচ্ছে হাই লিটারেসি রেট, যে একটা দেশের মধ্যে যখন শিক্ষার হার বৃদ্ধি পাবে, শিক্ষার হার যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, সেখানে ঘন ঘন সরকার বদল ঘটবে, সরকার অনেক বেশি জনগণের প্রতি অ্যাকাউন্টেবল হবে, সরকারের পলিসিগুলো অনেক কোয়ালিটেটিভ হবে, সেই সমস্ত ঘটনাগুলো ঘটবে। ঠিক আছে? তো হাই লিটারেসি রেটটা কিন্তু ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের যেমন এটা একটা ফল, আবার এটার মধ্য দিয়েও কিন্তু ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনও ঘটে, অর্থাৎ ভাইস ভার্সা দুটোকে বলা যেতে পারে। তাহলে হাই লিটারেসি রেট, গুড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওইটাই বললাম, এই গুড ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে লিটারেসি রেটটাও চলে আসে। তো অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে বলতে বোঝাতে চাইছে যেটা, সেটা হচ্ছে কি যে মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, পরিবেশ, আরও বিভিন্ন বিষয় দিক থেকে সেগুলোতে মানুষের অনেক উন্নতি হয়েছে। তো এগুলো যদি হয় তাহলে সেখানেও কিন্তু যদি হয় তাহলে সেটা এটাও প্রমাণ দেয় যে সেখানে ডিসেন্ট্রালাইজেশনস আছে। ঠিক আছে? এগুলোর কথা এখানে বলা হচ্ছে। এবং পার ক্যাপিটা ইনকাম, স্কোর্স অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে মাথা পিছু আয়। প্রত্যেকে যখন মাথা পিছু আয় বৃদ্ধি পাবে তখন এটাই প্রমাণ হয় যে সেখানে তার মানে ক্ষমতা জনগণের হাতে আছে। ক্ষমতা যখন ইলেক্টেড বডিজের হাতে থাকবে, ক্ষমতা যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় সেন্টার হয়ে থাকবে, তখন পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পায় না। দেখলে তোমরা এই পরিস্থিতিতে যে ক্ষমতা এত বেশি বিজেপির হাতে ছিল যে তারা উন্নয়ন করবে কি, তারা ইডি সিবিআইকে দিয়ে ভালো কিছু কি করবে, তারা আমরা দেখতে পাবো যে ইডি সিবিআইকে দিয়ে এমন কাণ্ড কারখানা করালো, বিরোধীদেরকে যেভাবে জেলে ঢোকাচ্ছে, যেভাবে তারা এই সব করছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এটা পলিটিক্যাল পারপাসে করছে। নইলে কি তারা জামিন পায়? তারা তো জামিন পাবে না। তারা যদি সত্যিই অপরাধ করে থাকে এবং তার যদি প্রমাণ থাকে তারা তো জামিন পাবে না, তারা তো জেলে থাকবে। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ নেই অথচ তাদেরকে জেলে আটকে রাখা হচ্ছে। তার মানে কিছু অল্প সময়ের জন্য তাদেরকে আটকে রাখার চেষ্টা, যাতে করে কিছুটা ফায়দা লুটে নেওয়া যায়। তো এগুলো কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছে কি, এগুলো পরিষ্কার বার্তা দিচ্ছে এটারই যে এখানে ওদের ওই সমস্ত মেকানিজমগুলোর কারণে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি। তারা পলিসির দিকে, জনগণের উন্নতির দিকে বেশি ফোকাস করতে পারেনি, বরং জনগণের বিপরীতে তারা ভাবনা চিন্তা করেছে। এবং জনগণের বিপরীতে যখন ভাবনা চিন্তা করেছে তখনই গিয়ে সেন্ট্রালাইজেশন অফ ইকোনমি, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হয়েছে এবং আলটিমেটলি জনগণের পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয় কমে এসেছে। এবং এই কারণে মানুষ রাগ করে আবার তাদেরকে এতটা কিন্তু শাস্তি দিয়েছে, যে তাদের 60টা সিট তাদের কমিয়ে দিয়েছে, তাদের 63টা সিটের মতো তাদের কমিয়ে দিয়েছে। এগুলো দেখতে পাচ্ছ। যাই হোক, এগুলো মাথায় রেখো, এগুলো কিন্তু খুব এই আলোচনাগুলোর সঙ্গে খুব কম্প্যাটিবল।
2 নাম্বার কি বলছে, এনলাইটেন্ড সিভিল সোসাইটি। এনলাইটেন্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশনস হুইচ আর ওয়েল ডেভেলপড অ্যান্ড অ্যাক্টিভলি এঙ্গেজ ইন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। যে এনলাইটেন্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশন, যে যে নাগরিক যে যে কি বলে সিভিল সোসাইটি মানে হচ্ছে নাগরিক সমাজ যে আছে, নাগরিক সমাজের যে সংগঠনগুলো আছে, নাগরিক সমাজের সংগঠন, যেমন বিভিন্ন, যেমন শিক্ষকতার সংগঠন হতে পারে, যেমন কোনো রেলের কর্মচারীদের হতে পারে, বিভিন্ন মিডিয়াদের হতে পারে, হ্যাঁ, কৃষকদের হতে পারে, এগুলো সিভিল সোসাইটি অর্গানাইজেশন হিসেবে কনসিডার হয়। তো তারা কি হয়, তারা এখানে শক্তিশালী হয়। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন হলে তারাও শক্তিশালী হয়, আর এগুলো শক্তিশালী হলে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনটাও হয়। ভাইস ভার্সা সবই, কিন্তু ওয়ান ওয়ে হয় না, এটা কিন্তু বাই ওয়ে হয়। তো ভাইস ভার্সা এটা, হুইচ আর ওয়েল ডেভেলপড অ্যান্ড অ্যাক্টিভলি এঙ্গেজ ইন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এরাও শক্তিশালী হচ্ছে, এরাও ডেভেলপমেন্ট করছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এরাও শক্তিশালী হচ্ছে। এই সমস্ত কাণ্ড কারখানাগুলো কিন্তু হয়। 3 নাম্বার কি বলছে, লাইভলি ফ্রি প্রেস, মাল্টি পার্টি পলিটিক্স অ্যান্ড প্রায়ার এক্সপিরিয়েন্সেস উইথ ডেমোক্রেটিক পলিটিক্স, এগুলোও হয়। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন যখন হয় তখন আলটিমেটলি এগুলো আমরা দেখতে পাবো। আবার এগুলো হয় বলে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনটাও হয়। তো ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনে যেগুলো যারা সাহায্য করে তারা হচ্ছে এটা ফ্রি প্রেস। যে প্রেস যদি বা সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে তারা কথা বলতে পারে, তাহলে তারা কি হবে, যে ক্ষমতা যেখানে পুঞ্জীভূত হয়ে গেছে, একটা জায়গায় সেন্টার হয়ে পড়েছে, সেখান থেকে ক্ষমতা ডিভাইডেড হয়ে যাবে, সেখান থেকে ক্ষমতা শেয়ার হয়ে যাবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। জনগণের হাতে পাওয়ার চলে আসবে, সরকার আর এখানে একাধিপত্য ভূমিকা পালন করতে পারবে না, ডমিনেশনস তার চালাতে পারবে না, মিডিয়া তাকে, সরকারকে এখানে প্রশ্ন করে তাকে কি করবে, ছত্রভঙ্গ করে দেবে। এই ঘটনাগুলো ঘটে। মাল্টি পার্টি সিস্টেমে এখানে কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশনসকেও কিন্তু হেল্প করে, যে অনেকগুলো পার্টি মিলে যখন সেখানে সরকার পরিচালনা করবে, তখন কি হবে, তখন এই অনেকগুলো পার্টির হাতে ক্ষমতা থাকবে। মানে একটা জায়গায় এতদিন ছিল সেন্টার হয়ে, সেখানে এখন অনেকগুলো পার্টি মানে অনেকগুলো জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা রয়েছে। তো এই বিষয়গুলো এখানে কিন্তু ভেরি মাচ কম্প্যাটেবল উইথ বলা যেতে পারে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, এগুলো মনে রেখো। 40 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, কি বলছে, অথর অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি। অথর অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি, তো এই বইটার নাম এতক্ষণ ধরে তোমরা সিবি ম্যাকপারসনের নাম শুনে এসছো। সিবি ম্যাকপারসন একটা বড় আইডিয়াও আছে, বই আইডিয়াটার নাম বলতে পারবে? বারবার পরীক্ষা জানতে চাই। পসেসিভ ইন্ডিভিজুয়ালিজম। রাইট, পসেসিভ ইন্ডিভিজুয়ালিজম, বারবার মাথায় রাখবে। তো যাই হোক, এখানে কি বলছে, সিবি ম্যাকপারসনের বইটার নাম হচ্ছে দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি। দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি তার বইয়ের নাম, এবং এখানে তিনি একজন কানাডিয়ান পলিটিক্যাল ফিলোসফার্স। তার এই বইটি প্রকাশিত হয়েছিল 1965-এ, যেখানে তিনি একটা, এই বইটি তার যখন প্রকাশিত হয়, আমরা দেখব যে এই বইটি প্রকাশিত যে হয়েছিল সেগুলো কতগুলো লেকচার্সকে কেন্দ্র করে, যে কতগুলো লেকচার্স তিনি দিয়েছিলেন টরন্টো ইউনিভার্সিটিতে 1964-এ, সেই লেকচার্সগুলোকে পরবর্তীকালে কম্বাইন করে বইয়ের আকারে পাবলিশ করা হয়েছে। এবং যেখানে তিনি কি করেছেন, যেখানে তিনি ডেমোক্রেসির যে বিভিন্ন ডিফারেন্ট যে ইন্টারপ্রিটেশনস আছে, সেই সমস্ত ইন্টারপ্রিটেশনসগুলোকে তিনি এখানে কিন্তু তুলে ধরেছিলেন। এবং এখানে তিনি বিভিন্ন ডেমোক্রেসি, বিশেষ করে দুটো ডেমোক্রেসির কথা বলা যেতে পারে, লিবারাল ডেমোক্রেসি এবং সোশ্যালিস্ট ডেমোক্রেসি, এই দুটো মডেলের মধ্যে একটা তিনি কিন্তু একটা পার্থক্য তৈরি করেছিলেন। যে লিবারাল ডেমোক্রেসি বলতে কি বোঝায়, তার কি কি বেসিক ফিচার্স আছে, সেটা কিভাবে হেল্পফুল, এবং সোশ্যালিস্ট ডেমোক্রেসি বলতে কি বোঝায়, তার কি কি ফিচার্স আছে এবং সেটা কিভাবে হেল্পফুল। তো হিউম্যান ডেভেলপমেন্ট কিভাবে সেটা করছে, পলিটিক্যাল সিস্টেমকে কিভাবে সেখানে স্ট্রং করছে, এই সমস্ত বিষয়গুলো তিনি সেখানে তুলে ধরেছিলেন। তো এই বিষয়গুলো ভালো করে মনে রাখো, যে তিনি 1965-এ তিনি এই বইটা পাবলিশ করেছিলেন। বইটার নাম হচ্ছে দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ দ্য ডেমোক্রেসি। বইটা ছিল তার বিশেষ করে কতগুলো লেকচার্সের একটা কম্বিনেশন। তো লেকচার্সগুলো তিনি দিয়েছিলেন টরন্টো ইউনিভার্সিটিতে 1964-এ, এবং এই বইটাতে তিনি যে আর্গুমেন্টগুলো দিয়েছিলেন সেটা হচ্ছে এটাই, যে লিবারাল ডেমোক্রেসি এবং সোশ্যালিস্ট ডেমোক্রেসির মধ্যে একটা কন্ট্রাস্ট, পার্থক্য তিনি এখানে কিন্তু করেছিলেন। এগুলো ভালো করে মাথায় রেখো। 41 নম্বর কোয়েশ্চেন্সের দিকে তাকাও। 41 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, সিবি ম্যাকপারসন অ্যাডভান্স দ্য কনসেপ্ট অফ ড্যাশ ডেমোক্রেসি। তো তিনি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি, কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, তিনি ক্লাসেও এটা তোমাদের আলোচনা হয়েছে। তো ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির আইডিয়াটিকে তিনি প্রমোট করেছিলেন। তিনি প্রোটেক্টিভ ডেমোক্রেসিকে তিনি নিন্দা করে তিনি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসিটাকে এগিয়ে নিয়ে গেছিলেন, যে আইডিয়াটা জন স্টুয়ার্ট মিলও কিন্তু ধার করেছিলেন। তো এগুলো একটু ভালো করে মাথায় রেখো, এগুলো ডিরেক্টলি বলে দেওয়া হয়েছে। তার দুটো বিখ্যাত বইয়ের নাম মনে রাখো, দ্য রিয়েল ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক থিওরি এসে ইন রিট্রাইভাল। এই দুটো বইয়ের নাম ভালো করে মনে রেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই। এখানে ডিরেক্টলি বলেই দেওয়া হয়েছে যে তিনি এখানে প্রোটেক্টিভ যে তার যে ডেমোক্রেসির যে আইডিয়াটা যেটা ছিল, সেই আইডিয়া থেকে তিনি বলা যেতে পারে তিনি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির আইডিয়াটা তিনি বের করে নিয়ে এসেছিলেন। একটা প্রোটেক্টিভ ডেমোক্রেসি বলতে যেখানে জনগণকে প্রোটেকশনস দেওয়া হয়,
প্রাইমারিলি জনগণের ইন্ডিভিজুয়াল যে রাইটসগুলো আছে, বিশেষ করে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, ইন্ডিভিজুয়াল রাইটস এবং ফ্রিডমের কথা বলা হচ্ছে, এবং বিশেষ করে জনগণের হচ্ছে কি বা ইন্ডিভিজুয়ালের কিসের কথা বলা হচ্ছে, ইকোনমিক ফ্রিডমের কথা বলা হচ্ছে। তো এগুলোর প্রোটেকশনের বাইরেও তিনি বলেছিলেন যে না, শুধু এগুলোর প্রোটেকশন দেওয়াটা সরকারের কাজ নয়, বরং বা পলিটিক্যাল সিস্টেমের কাজ নয়, বরং পলিটিক্যাল সিস্টেমটাকে আলটিমেটলি কি করতে হবে, জনগণের যাতে তারা কি করতে পারে, জনগণের যাতে তারা আরো অনেক উন্নতি করতে পারে সেই ধরনের ভাবনা থেকে সেটাকে শক্তিশালী করতে হবে। এবং এটা করার জন্য এখানে ডেভেলপমেন্টাল আইডিয়া অফ ডেমোক্রেসিটাকে প্রমোট করতে হবে, যেখানে কি করা হয়েছে না, যেখানে কোয়ালিটির উপর জোর দেওয়া হয়েছে। জন স্টুয়ার্ট মিল যেমন কোয়ালিটির উপর জোর দিয়েছিলেন, সেরকম কোয়ালিটির উপর জোর দেওয়া হয়েছে। তো এই সমস্ত কনসেপ্টগুলো তোমরা এখানে কিন্তু পাবে, ঠিক আছে, এই সমস্ত কনসেপ্টগুলো তোমরা এখানে পাবে। এবং ইগালিটারিয়ান অ্যাপ্রোচের পার্সপেক্টিভ থেকে এটা তিনি করেছিলেন। ইগালিটিয়ান অর্থাৎ সমতাবাদী যে অ্যাপ্রোচ, সেই সমতাবাদী অ্যাপ্রোচকে তিনি নিয়ে এসে তিনি বলেছিলেন যে আরও এটাকে উন্নত করতে হবে। শুধু সুরক্ষা করলে জনগণের বা ইন্ডিভিজুয়ালের সম্পত্তি রক্ষা করলেই পলিটিক্যাল সিস্টেম উন্নত হবে না। পলিটিক্যাল সিস্টেমকে যদি উন্নত করতে হয় বা ডেমোক্রেসিকে যদি উন্নত করতে হয়, তাহলে প্রোটেক্টিভ ডেমোক্রেসির বাইরে বেরিয়ে এসে তার ঊর্ধ্বে এসে আমাদেরকে ডেভেলপমেন্টাল ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে হবে। তো এই বিষয়গুলো তিনি বলেছিলেন, যেটা জন স্টুয়ার্ট মিল পরবর্তীকালে ভীষণভাবে এটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 42 নম্বর কোয়েশ্চেন্স চলে আসো। 42 নম্বর কোয়েশ্চেন্স বলছে, আব্রাহাম লিঙ্কনস ফেমাস স্টেটমেন্ট অফ ডেমোক্রেসি ওয়াজ এক্সপ্রেসড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট, যে কোথায় তিনি এই যে তার একটা ফেমাস স্পিচ, যেটা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তিনি যেটা দিয়েছিলেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এর আগেও তোমাদের বলেছিলাম এটা। তো তিনি এই কথাটি তিনি বলেছিলেন, তিনি স্টেটমেন্টটি তিনি দিয়েছিলেন তার একটা অ্যাড্রেসে। সেই অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা ছিল এখানে, দেখো এখানে গেটাসবার্গ অ্যাড্রেস বলছে, গেটাসবার্গ অ্যাড্রেস। তো গেটাসবার্গ অ্যাড্রেস 1963 নভেম্বর 1863-তে তিনি এটা দিয়েছিলেন। টাইম পিরিয়ডটার দিকে ভালো করে মনে রাখো, সেই সময় সিভিল ওয়ার চলছে আমেরিকাতে, সেই সময় সিভিল ওয়ার চলছে আমেরিকাতে। সিভিল ওয়ার চলাকালীন তিনি সেই সময় সোলজার্সের ন্যাশনাল যে সেখানে সেমেন্টারি ছিল, সেখানে তিনি সোলজার্সদেরকে অ্যাড্রেস করতে গিয়ে এই কথাটি বলেছিলেন যে গভর্নমেন্ট হবে জনগণের সরকার হবে, জনগণের দ্বারা সরকার হবে, জনগণের জন্য সরকার হবে। এই কথাটি তিনি তখন বলে তখনকে তিনি প্রভাবিত করেছিলেন, যাতে জনগণ নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের মতো করে শাসন পাওয়ার জন্য যাতে তারা আন্দোলন করতে নেমে আসে। এই কথাগুলো তিনি সেই সময় বলেছিলেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ভালো করে মনে রেখো, এটা কর্ণাটকে এসেছে 2014 সালে, আসতেই পারে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স একেবারে। পলিয়ার্কি সম্পর্কে তোমাদের এর আগেও বলেছি। পলিয়ার্কি সম্পর্কে যেটা বলেছিলাম, সেই সময় ওখানে বলেছিলাম যে ইলেকটোরাল সিস্টেম অ্যান্ড হচ্ছে গ্রুপ প্রসেস, যে একদিকে কি থাকবে, দুটোই থাকবে, ইলেকটোরাল সিস্টেম থাকবে, জনগণ সেখানে ভোটও দেবে, আবার সেখানে কতগুলো গ্রুপও থাকবে, সেই গ্রুপগুলোরও সেখানে স্বাধীন চিন্তা থাকবে, তাদের যা লিডার্স আছে সেই লিডার্সদেরও সেখানে কিন্তু অপিনিয়ন্স থাকবে, তাদেরও একটা ভ্যালু থাকবে। তো এই দুটোকে মিলিয়ে এখানে পলিয়ার্কি তৈরি হয়, এটা তোমাদের বলেছিলাম। তো এটা ভালো করে মনে রেখো। এটা কে দিয়েছেন? রবার্ট ডাল এই কনসেপ্টটি দিয়েছেন। এর আগেও ক্লাসে এখানে এই প্রশ্নটি পেয়েছো তোমরা, তো এটা ভালো করে দেখে নিও, বারবার পরীক্ষায় আসছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। পলিয়ার্কি আইডিয়াটি কে দিয়েছেন এবং পলিয়ার্কি বলতে কি বোঝায়। চলে আসো 44 নম্বর কোয়েশ্চেন্সে। কি বলছে? কান্ট বিলিভ দ্যাট ইফ মোর কান্ট্রিজ বিকাম ডেমোক্রেটিক ইট উড লিড টু ওয়ার্ল্ড পিস। এটা কান্টের পারপিচুয়াল পিসের যে তার যে তিনি যে এসেটা লিখেছিলেন, এই দেখো এসেটার নাম এখানে লিখে দিয়েছি, পারপিচুয়াল পিস আ ফিলোসফিক্যাল স্কেচ। তো এই এসেতে তিনি কি করেছিলেন না, এই আইডিয়াটি দিয়েছিলেন যে একটি ডেমোক্রেটিক কান্ট্রি সবসময় অন্য ডেমোক্রেটিক কান্ট্রিজগুলিকে রেসপেক্ট করে চলে, এবং এইরকমভাবে একে অপরকে যদি রেসপেক্ট করে চলে তাহলে ওয়ার্ল্ডে পিস ইস্টাবলিশড হবে, আর যুদ্ধ আসবে না। তাহলে কি হতে হবে না, ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে হবে। এই আইডিয়াটি তিনি দিয়েছিলেন। তিনি যখন দিয়েছিলেন তখন এটা তার খুব একটা বেশি এম্পেরিক্যাল সেখানে কোনো ইনসাইট ছিল না। তার যে ইনসাইটটা ছিল সেটা হচ্ছে এক প্রকার বলা যেতে পারে যে সেটা তিনি ভাবনাত্মক জায়গা থেকে দিয়েছিলেন, ভাবনাত্মক। কিন্তু পরবর্তীকালে মাইকেল ডয়েলের নাম তোমাদেরকে আমি ক্লাসে বলেছি। মাইকেল ডয়েল ইন্টারন্যাশনাল রিলেশনসের তিনি একজন স্কলার, ইন্টারন্যাশনাল রিলেশনসের একজন স্কলার বা থিওরিস্ট। তিনি কি করেছিলেন, ডেমোক্রেটিক পিস থিওরিস্ট তিনি কান্টের এই আর্গুমেন্টকেই তিনি এখানে কি করেছিলেন না, কোট করে তিনি বললেন যে কান্ট যে কথাটি বলেছে সেটা সঠিকই বলেছে, আমি এটাকে প্রমাণ করে দেখাবো। তো তিনি প্রমাণ করলেন, এখানে আমরা দেখতে পাবো যে তিনি প্রমাণ করে দেখালেন। তো মাইকেল ডয়েল এখানে প্রমাণ করে দেখেছেন, তিনি এম্পেরিক্যাল তার একটা ইনসাইট দিয়েছেন, তিনি এটাকে জাস্টিফিকেশনস দিয়েছেন, আর্গুমেন্ট দিয়েছেন, থিওরিটিক্যাল আর্গুমেন্ট দিয়েছেন, এম্পেরিক্যাল এভিডেন্স তিনি সেখানে দিয়েছেন।
দিয়ে তিনি কি করেছেন না, তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে হ্যাঁ, একটা ডেমোক্রেটিক কান্ট্রি অন্য একটা ডেমোক্রেটিক কান্ট্রিজকে কখনো অ্যাটাক করে না, কাজেই ডেমোক্রেসিকে প্রমোট করা দরকার। প্রত্যেকটা দেশ যদি ডেমোক্রেসিকে অ্যাডপ্ট করে তাহলে কি হবে, প্রত্যেকটা দেশ ডেমোক্রেসিকে অ্যাডপ্ট করলে গোটা বিশ্বের মধ্যে আর কোনো থার্ড ওয়ার্ল্ড আসবে না, থার্ড ওয়ার্ল্ড ওয়ার আর আসবে না। সেখানে কিন্তু কি হবে, সেখানে কিন্তু শান্তি বিরাজ হবে। এই কথাটি তিনি সেখানে বলেছিলেন। তো এগুলো ভালো করে মনে রেখো, এগুলো কিন্তু বারবার জানতে চায়। মাইকেল ডয়েলের নাম মনে রাখবে, কান্টকে তিনি কিন্তু এখানে ফলো করেছিলেন এবং এই কান্টের বই এসেটার নাম হচ্ছে পারপিচুয়াল পিস আ ফিলোসফিক্যাল স্কেচ। যাই হোক, এটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে এটা তো ঠিকই, এটা তো পেলাম আমরা। রিজনস কি বলছে, ডেমোক্রেটিক কান্ট্রিজ হ্যাভ ফিউয়ার চান্স অফ ফাইটিং উইথ ইচ আদার। এটাই তো এতক্ষণ বলছিলাম তোমাদের যে হ্যাঁ, খুবই কম চান্স আছে যে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে কিন্তু লিপ্ত হবে, তারা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবে। ডেমোক্রেটিক কান্ট্রিজগুলো কখনো এটা করবে না, তাই তো এই কথাটি তিনি বলেছিলেন। তা দুটোই ঠিক এবং এর জাস্টিফিকেশনসটাও কিন্তু প্রপার। তো কাজে এখানে অপশন এটা রাইট আনসার। বলো স্যার মানে কান্টের ধারণাকে ডয়েল মানে সমর্থন করেছিলেন, মানে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, মানে সেই কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স এই ব্যাপারটা কি? না না না, সমর্থন করেছিলেন তিনি সরাসরি। তিনি বললেন যে কান্ট যা বলেছে ঠিকই বলেছে, কান্ট সেটা ভাববাদী জায়গা থেকে বলেছেন, আমি সেটাকে প্রমাণ করবো। এম্পেরিক্যাল থিওরিটিক্যাল আর্গুমেন্ট তিনি দিয়েছিলেন, যে অভিজ্ঞতা জায়গা থেকে তিনি প্রমাণ করলেন। তিনি তার রিসার্চে দেখালেন যে হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশ অন্য একটা গণতান্ত্রিক দেশকে কখনো অ্যাটাক করে না, এবং গণতন্ত্রকে যদি প্র্যাকটিস করা যায় তবে গিয়ে এখানে একটা ভালো সম্ভাবনা আছে যে সেখানে আর কোনোদিন যুদ্ধ হবে না। ওটাই এখানে সেকেন্ড রিজনে বলেছে। তো কান্টকে তিনি সমর্থন করেছিলেন, কান্টের আইডিয়াটিকে তিনি নিয়েছিলেন, সমর্থন করেছিলেন। ঠিক আছে, এটা আমি তোমাদের এই কারণে মাইকেল ডয়েল, তোমাদের এটা তো কান্টের প্রশ্ন, মাইকেল ডয়েলের প্রসঙ্গ আসাই উচিত নয়, বাট আমি মেনশন করে দিয়েছি কারণ যেহেতু দুটো একই বক্তব্য, তাই। বোঝা গেছে দিলীপ? না বুঝতে পারিনি না, মানে আমি ওইটা বুঝতে পারিনি যে কান্ট তো বলতে চাইছে যে মানে পারপিচুয়াল পিসে যে যুক্তির একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে যুক্তিটা শেষ হয়ে যায় এবং মানুষ নিজের একটা ভাববাদী ধারণাকে প্রয়োগ করে, কিন্তু দুটো স্টেটমেন্ট আলাদা হচ্ছে না? ওই গল্প আলাদা, এটা কমপ্লিটলি আলাদা একটা এসে লিখছেন তিনি। এসে লিখে তিনি এখানে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের যে কোন ধরনের অবস্থান অবলম্বন করা দরকার যাতে করে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। তো তিনি বললেন গণতান্ত্রিক একটা সিস্টেমকে আমাদেরকে অ্যাডপ্ট করা দরকার। কেন? কারণ একটা গণতান্ত্রিক দেশ অন্য একটা গণতান্ত্রিক দেশকে অ্যাটাক করে না। কেন? কি মূল্যবোধ আছে তার মধ্যে? তিনি বললেন একটা গণতান্ত্রিক দেশ তার দেশের প্রত্যেকটা নাগরিকের সম্মতির ভিত্তিতে সেখানে সরকার পরিচালিত হয়। তাহলে প্রত্যেকটা এবং জনগণের হাতে তার মানে পাওয়ার থাকে, তাহলে জনগণের হাতে যখন পাওয়ার থাকছে, জনগণই যখন সরকার ডিসাইড করছে, তাহলে জনগণ বা কোনো একজনের হাতে তার থাকছে না। একজন থাকলে কি হতো, বারে বারে তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ বা ভাবনাতে বা নিজেদের ইন্টারেস্টকে কাজে লাগিয়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়ছিল। কিন্তু সম্পূর্ণ জনগণের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে কি হবে, সেই জনগণ যুদ্ধে জড়াতে চাইবে না। নিয়ে এসছি দেখা বুনুকে বলছি দিয়ে দেবে। কিন্তু স্যার ডেমোক্রেসি তো যুদ্ধ করেছে রাজ্য, মানে দুটো ডেমোক্রেসির মধ্যে তো যুদ্ধ হয়েছে অনেক। হ্যাঁ, সেটা তো সমালোচনা, কিন্তু এই আলোচনাটি তিনি কখন করছেন? এই আলোচনাটি তিনি করছেন ওই দেখবে ওই যুদ্ধের পরিস্থিতিতে করছেন। এবং যুদ্ধ কারা করছে না, যুদ্ধ সেই সমস্ত দেশগুলো করছে যারা কমপ্লিট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করেনি বা করে না। তো তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানে অথরিটির হাতে ক্ষমতা রয়েছে বা অল্প কিছু মানুষের হাতে ক্ষমতা রয়েছে। জনগণের সেই ক্ষমতার অলিন্দে ঢোকার কোনো মানে অপশানই নেই। তো কাজে তারা সেই ডিসিশনসটাকে হ্যাম্পার করতে পারছে না। তো ফলে তারা কি হচ্ছে, অল্প কিছু মানুষ তারা নিজেদের সংকীর্ণ স্বার্থে যুদ্ধ করছে একে অপরের সঙ্গে, একটা দেশের সঙ্গে একটা দেশে যুদ্ধ হচ্ছে। তো তিনি এসে বলার চেষ্টা করলেন যে না, জনগণকে যখন তুমি একটা ক্ষমতা দিয়ে দেবে তখন সে কিন্তু জানে যে যুদ্ধের একটা ক্ষতিকারক দিক আছে। তো তখন সে কিন্তু যুদ্ধে যেতে চাইবে না। সে তখন কি বলবে, যে না, আমার যুদ্ধে যাওয়ার দরকার নেই। কাজে আমার যেহেতু ক্ষতি হবে যুদ্ধে গেলে, আমি যুদ্ধে যাব না। যুদ্ধে যাওয়ার থেকে বরং আর অনেক বড় কাজ আছে কি না, আমাদের মাথাপিছু ইনকাম বৃদ্ধি করো, হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট করো। তো
তো মানুষের সঙ্গে বা অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে যাওয়ার থেকে আরো বরং সরকারের দায়িত্ব হওয়া উচিত যে জনগণ নিজেদের ইন্টারনাল ডেভেলপমেন্ট করবে। তো একটা দেশ যখন গণতান্ত্রিক এই ধরনের প্রিন্সিপালস নিয়ে তৈরি হবে তখন সে তখন অন্য একটা দেশেরও প্রতি একই শ্রদ্ধা করবে, কারণ সেও তো গণতান্ত্রিক। তাই একটা দেশের জনগণ আর একটা দেশকে এইরকম ভাবে কি করবে না, অ্যাটাক করবে না। ইন্টারন্যাশনাল রিলেশনসের এই আর্গুমেন্টটা সেখানে প্রেজেন্ট করা, এটাকে বলা হয় লিবারাল আর্গুমেন্ট। লিবারালিজমের মেন আর্গুমেন্ট হচ্ছে এটাই যে শান্তি কিভাবে আসবে। তাদের বক্তব্য হচ্ছে এটাই যে যখন গণতন্ত্র যখন গোটা বিশ্ব জুড়ে প্র্যাকটিস হবে, প্রত্যেকটা দেশ যখন গণতন্ত্রকে প্রমোট করবে, তাদের নিজেদের দেশে স্ট্যাবলিশ করবে, তখনই গিয়ে সেখানে যুদ্ধের অবস্থাটিকে এড়ানো যাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি এখনো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। মানে আমি অন্য পার্সপেক্টিভে চলে না গেছিলাম। ওটা ভাবলে হবে না, ওই পার্সপেক্টিভ থেকে বেরিয়ে আসো। তো এটাও এই কারণে তো ভাববাদীও বলা হয় এটাকে, মানে কমপ্লিট যে ভিন্ন তা কিন্তু নয়, এই কারণে তো ভাববাদী বলা হয় এটাকে, এই কারণেই এটাকে ভাববাদীও বলা হয়। কারণকে কি বলা হয়? ভাববাদী। কেন ভাববাদী বলা হয়? আর লিবারাল থিওরিকে তো আইডিয়ালিস্ট থিওরি বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে। লিবারাল থিওরিকে ইন্টারন্যাশনাল রিলেশনসে তো আইডিয়ালিস্ট থিওরি বলা হয়। তার কারণ কি? তারা একটা ভাবনাত্মক কথা বলে, বাস্তবে যার কোনো ভিত্তি নেই। এই যেমন ওই নয়নিকা বললো যে স্যার বাস্তবে তো কিন্তু তা দেখি না আমরা, গণতান্ত্রিক দেশগুলোতে একে অপরের মধ্যে যুদ্ধ করে। হ্যাঁ, যুদ্ধ করে, এই কারণে তাদেরকে বলা হয় যে এরা ভাবনাত্মক কথা বলছে, এর কোনো বাস্তবিক কোনো মূল্য নেই। বাস্তবের মাটিতে তা হয় না। তো এর সমালোচনা করে বলা হয় যে ভাববাদী লোক, সব ভাবনার জগতে কথা বলছে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছুই বলে না তারা। কারণ আমি তো দেখতে পাচ্ছি দুটো গণতান্ত্রিক দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করছে। বুঝতে পারলে তো? তো যাই হোক, কিন্তু শুরুর দিকে তিনি বলেছিলেন এটাই যে ইন্টারন্যাশনাল লেভেলে যখন আমাকে যখন একটা পলিটিক্যাল সিস্টেম গড়ে তুলতে হবে, তখন সেই সিস্টেম আবার হবে কি ডেমোক্রেটিক সিস্টেম। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ফেয়ারে যে নৈরাজ্য রয়েছে, তিনি বলেছিলেন ইন্টারন্যাশনাল স্ফেয়ারে যে নৈরাজ্য রয়েছে, অ্যানার্কি রয়েছে, সেই অ্যানার্কির পরিবেশটা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে ডেমোক্রেসি। কান্ট বলেছিলেন সেই সময়। তো সেই ডেমোক্রেসিকে যদি সেখানে প্র্যাকটিস করানো যায়, তবেই কি হবে না, গোটা বিশ্বের মধ্যে শান্তি আসবে, একটা ভালো পরিস্থিতি, সেখানে মানুষ ভালো রকমভাবে জীবনযাপন করতে পারে। তো এই আইডিয়াগুলোতে এসিনিতে এই সময় কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। পরবর্তীকালে এই ভাববাদী আইডিয়াটিকেই ইন্টারন্যাশনাল রিলেশনসে মাইকেল ডয়েল নিয়ে এসে তিনি লিবারাল পার্সপেক্টিভ থেকে তিনি এখানে এটাকে এম্পেরিক্যালি প্রমোট করার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ, একটা দেশ যদি গণতান্ত্রিক হয় তাহলে সে অন্য কোনো গণতান্ত্রিক দেশকে অ্যাটাক করবে না, কারণ তাদের দুজনের আইডিয়ার মধ্যে সিমিলারিটিস আছে। দুটো সিমিলার ভাবনা সম্পূর্ণ দেশ, সিমিলার আইডিয়া সম্পূর্ণ দেশ কখনো যুদ্ধে জড়াবে না, তারা এই কথাটি বললেন তিনিও এসে। যদিও এর সমালোচনা তো থাকবেই, তো সমালোচনা আছে এবং এটাই সমালোচনা যে হ্যাঁ, এটাও ভাববাদী আইডিয়া। তার কারণ যে যুদ্ধ তো হয়, এমন নয় যে গণতান্ত্রিক দেশ বলে সেখানে যুদ্ধ হবে না। এই কারণে রিয়েলিস্টরা এই কারণে তোমরা দেখবে যে তাদের একটা বড় সমালোচনা হচ্ছে লিবারালিজমসকে, এটাই যে তোমরা তো বলেছিলে বড় বড় কথা, গণতন্ত্র আসলে, গণতান্ত্রিক ইনস্টিটিউশনস আসলে, ইনস্টিটিউশন হিসেবে যেমন তোমরা ইউনাইটেড নেশনসকে নিয়ে এসেছো, গ্লোবাল নাকি গভর্নেন্স সেখানে এস্টাবলিশ হবে, ইন্টারন্যাশনাল ল নাকি আসবে, হ্যাঁ, ল আসলে নাকি সেই ল অনুসারে সবাই শাসিত হবে, তাহলে নাকি সেখানে আর কেউ যুদ্ধ করবে না। তো ইন্টারন্যাশনাল লও আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনও আছে, ইন্টারন্যাশনাল মেকানিজম আছে, ডেমোক্রেসি, দেশগুলো ডেমোক্রেসিকেও অ্যাডপ্ট করেছে, কিন্তু তারপরেও তো যুদ্ধ করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো তখন রিয়েলিস্টরা এখানে কিন্তু এইরকমভাবে নিন্দা করলো। ইএস কারের কথা মনে করে দেখো, তখন বলছে তোমরা তো বড় বড় সব কথা বলেছিলে যে গণতন্ত্র আসলে, ইউনাইটেড নেশনস আসলে, যেটা গণতান্ত্রিক প্রিন্সিপালের উপর বেস করে একটা গ্লোবাল গভর্নেন্স হবে বা গ্লোবাল পার্লামেন্ট হিসেবে উঠে আসবে, লিগ অফ নেশনস আসলে নাকি এই ধরনের কাণ্ড কারখানা হবে। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো কেন? ইতালি এবং জার্মানির মতো দেশগুলো তো তাদের নিজেদের দেশে তো ডেমোক্রেসি ছিল, তাহলে একটা ডেমোক্রেটিক কান্ট্রি যুদ্ধে জড়ালো কি করে? তো এই করে তাদের নিন্দা করা হয়। মনে করে দেখো, ক্লাসে এইগুলো তোমাদের বলেছিলাম যে এই বলে তাদের নিন্দা করা হচ্ছে। রিয়েলিস্টরা তখন নিন্দা করছে, তখন লিবারালসদের নিন্দা করছে যে তোমরা যে লিবারালিজমের যে দোহাই দিয়ে এখানে গোটা বিশ্ব জুড়ে শান্তি নিয়ে আসতে চাইছো, সেই পথে কখনো শান্তি আসবে না, বরং সেটা তোমাদের নিজেদের আধিপত্য ইস্টাবলিশ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। তোমরা পাওয়ারফুল হতে চাইছো, সেই কারণে নিজেদের একটা আইডিয়াকে প্রমোট করছো, কিন্তু এটা কখনো গোটা বিশ্ব জুড়ে শান্তি নিয়ে আসার জন্য যথেষ্ট নয়। এই লিবারাল প্রিন্সিপালসটা যথেষ্ট নয়। লিবারাল ডেমোক্রেসির আইডিয়া, গ্লোবাল গভর্নেন্সের প্রিন্সিপালস বা ইউনাইটেড লিগ অফ নেশনসের মতো প্রিন্সিপালস বা বডিজগুলো, ইন্টারন্যাশনাল লয়ের মতো বডিজগুলো, ক্রিমিনাল কোর্টের মতো বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতো বডিজগুলো, এগুলো কিন্তু যথেষ্ট নয় গোটা বিশ্ব জুড়ে শান্তি ইস্টাবলিশ করার জন্য।
বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? কার ক্লিয়ার হয়নি বলো? খুব গুরুত্বপূর্ণ আইডিয়া, বুঝতে হবে এটা। কিন্তু এটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর কোয়েশ্চেন্স, কিন্তু ডেমোক্রেসি যেহেতু এটাও ডিল করছে তাই আমি এখানে বলে দিলাম। যেহেতু ডেমোক্রেসি ইস্যুটাকে ডিল করছে তাই আমি তোমাদের সরাসরি এটা বলে দিলাম। তাহলে ভালো করে মনে রেখো। ঝিলিক ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। একথা কেন হাত তুলেছিলিস বল? দাদা আমি বলছিলাম যে কান্ট কি তাহলে ক্রিটিক করেছে কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সিকে? কারণ তুমি এখনই বললে কি দুটো দেশের মধ্যে তো যুদ্ধ, যখন ডেমোক্রেসি কান্ট্রিতে তো যুদ্ধটা তো হচ্ছে বাস্তবে, তো যেটা এখন আমরা বর্তমানে ইসরায়েল প্যালেস্টাইনের ওয়ারটাও দেখতে পাচ্ছি। তো মাইকেল ডয়েল যখন তার কান্টকে যখন সমর্থন করেছেন আইআরে, যে ডেমোক্রেটিক যখন ডেমোক্রেসিকে যখন আলোচনা করা হবে সেক্ষেত্রে যখন পিসটা থাকবে, তাহলে একটা ডেমোক্রেটিক কান্ট্রি আরেকটা ডেমোক্রেটিক কান্ট্রিকে কখনো যুদ্ধে জড়াবে না, কিন্তু তাও তো জড়াচ্ছে, যেটা বর্তমানে ইসরায়েল প্যালেস্টাইন। তাহলে সেখান থেকে কি উনি কি ক্রিটিক করেছেন কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সি থিওরিকে? না, সেই কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সের কনসেপ্ট তখন গড়ে ওঠেনি। তখন সিম্পল প্রসেসে তখন এটাই ভাবা হতো যে সেখানে ইন্টারডিপেন্ডেন্স থাকবে, একে অপরের প্রতি নির্ভরশীল যদি হয় এইরকম ভাবে। কারণ গণতন্ত্র আসলে কি হবে, একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল কোঅপারেশনস তৈরি হবে, মিউচুয়াল সেখানে শেয়ার ভ্যালুস, সেখানে কনসেপ্ট শেয়ার ভ্যালুর মতো কনসেপ্ট সেখানে গড়ে উঠবে। তো এটার মধ্যে দিয়ে ডিপেন্ডেন্সি, ইন্টারডিপেন্ডেন্সি আসবে। কমপ্লেক্স তো পরবর্তীকালে থিঙ্কার্সরা এটাকে দেখানোর চেষ্টা করেছেন, এই যে এটা সহজ সরল নয়, এটা অনেক কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্স প্রসেসটাই আলটিমেটলি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। অনেকে পরবর্তীকালে এসে এগুলোকে সমালোচনা করেছেন, কিন্তু সেই সময় এই সমস্ত আইডিয়াগুলো আসেনি। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ। এগুলো এখানে মাথায় রেখো। তিনি এগুলোকে সমালোচনা করেনি, বরং এগুলোকে বলা যেতে পারে আইডিয়াগুলোকে প্রমোট করেছেন। যাই হোক, 45 নাম্বার কোয়েশ্চেন্স দেখো। 45 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে? হার্ড ক্রিটিক্স অফ কনস্টিটিউশনাল ফর্ম অফ গভর্নমেন্ট আর্গিউ দ্যাট লিবারাল ডেমোক্রেটিক কনস্টিটিউশন কি, যে যারা হচ্ছে সাংবিধানিক আকারের যে সরকার, তার যারা হচ্ছে একেবারে জোরালো, যারা হচ্ছে জোরালো নিন্দুক যারা, তারা কি বলে নিন্দা করে লিবারাল ডেমোক্রেটিক কনস্টিটিউশনসকে, বা উদার গণতান্ত্রিক যে সংবিধান, সেই সংবিধানকে তারা কি বলে সমালোচনা করে। উদার গণতান্ত্রিক সংবিধানকে সমালোচকরা কি বলে সমালোচনা করে, সহজ ভাষায় এটা হচ্ছে জানতে চেয়েছে। তো যেটা বলে তারা সমালোচনা করে, যে অভিযোগটা তারা আরোপ করার চেষ্টা করে, সেটা হচ্ছে এটাই। এই যে দেখো, যেটা কিছুক্ষণ আগেই এখনই যেটা বলছিলাম সেটারই একটা এক্সটেনশন পার্ট বলতে পারো। ফস্টার অপারেশনস বাই প্রোভাইডিং আ ভিনার অফ লেজিটিমেসি টু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস অ্যান্ড প্রিভিলেজ সেকশনস অফ সিভিল সোসাইটি। অর্থাৎ তুমি এক প্রকার কি করছো, তুমি এখানে যে লেজিটিমেসি পাচ্ছ, যে জনগণের মাধ্যমে তুমি নাকি লেজিটিমেসি পাচ্ছ, জনগণ তোমাকে সম্মতি দিচ্ছে, সেই সম্মতির ভিত্তিতে তুমি নাকি কি হচ্ছ না সরকার পরিচালনা করছো। তো সেই আইডিয়াটা আলটিমেটলি একটা নিছক ভ্রান্ত আইডিয়া, এটা বলার তারা চেষ্টা করে যে ভ্রান্ত আইডিয়া। তার কারণ হচ্ছে তুমি কি করছো, তুমি যেটা আলটিমেটলি করছো সেটা হচ্ছে যে তুমি তোমার মতো করে সরকার পরিচালনা করছো, তুমি তোমার মতো করে করছো। জনগণের কথা, জনগণের সম্মতি পেয়ে তুমি করছো তা কিন্তু নয়। তুমি আলটিমেটলি কনস্টিটিউশনের ওই বিভিন্ন জায়গায় দেখবে তোমাকে অনেক ফাঁক ফোকর আছে, সেখানে দেখবে প্রচুর পাওয়ার তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই পাওয়ারকে কাজে লাগিয়েই নিজে তুমি অথরিটি এনজয় করছো, জনগণের লেজিটিমেসি নিয়ে তুমি করছো, এগুলো সব ভ্রান্ত কথা। এবং এটা একেবারে সার্বিক সত্য যে সংবিধানে এমন অনেক ফাঁক ফোকর আছে যে সেখানে সরকার একটা সময় এসে অনেক শক্তিশালী হয়ে যায়। যেমন দেখলে অরুন্ধতী রয়কে, যেমন 10 বছরের 12 বছরের পুরনো একটা কেসে তাকে এখন কি করছে সরকার, কি কেস দিয়েছে তার নামে বোধহয় ইউএপিএ কেস দিয়েছে, ইউএপিএ কিংবা কোনো একটা কেস তার নামে দিয়েছে, একটা বড় কঠিন কেস দিয়েছে, যেখান থেকে জামিন পাওয়া খুব কঠিন দুরূহ ব্যাপার। তো অত বড় একজন বড় মাপের লেখিকাকে তার নামে এই ধরনের একটা অভিযোগ আসে, তাও আর 10-12 বছরের পুরনো একটা কেসে, পুরনো একটা ঘটনাকে কেন্দ্র করে। তাহলে বুঝতেই পারছো যে এগুলো কি হতে পারে, যে সরকার যতই দুর্বল হোক না কেন, সরকার যতই জনগণের ভিত্তিতে নির্বাচিত হোক না কেন, সংবিধানের মধ্যেই ওই ফাঁক ফোকরগুলো আছে বলে ওগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু এগুলো করছে। তো এটা আমরা এখানে পাবো। বাকিগুলো এগুলো তারা করে না, বাকিগুলো নিছকই তুচ্ছগুলো কতগুলো কথা বলেছে, এগুলো মাথায় রেখো। 46 নাম্বার দেখো, 46 নাম্বার কি বলছে? লর্ড ব্রাইস হ্যাজ রিটেন দ্যাট form of government in which the ruling power of a state is legally vested not in any particular class but in the member of the community as a whole, which form of government is he referring to? তো এটা ডেমোক্রেসি হবে। লর্ড ব্রাইস ডেমোক্রেসিকে ডিনোট করছে,
যে কোনো কি বলছে এখানে, এখানে বলছে যে এখানে এই যে রাষ্ট্রের যে ক্ষমতা, যে আইনি ক্ষমতা, সেই ক্ষমতাটা এখানে রুলিং এর হাতে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শাসক শ্রেণীর হাতে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই শাসক শ্রেণীটা কোনো পার্টিকুলার ক্লাস নয়, কোনো শ্রেণী নয় যে 50 জন 60 জন মিলে শাসন করছে, বা হয়তো কোনো ক্যাপিটালিস্টরা শাসন করছে, এই ধরনের কোনো ক্লাসের কনসেপ্ট নয়। বরং এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে কমিউনিটির কনসেপ্ট বলা হচ্ছে, কমিউনিটি অ্যাজ আ হোল, অর্থাৎ ইন্ডিয়ার কমিউনিটি অ্যাজ আ হোল বলতে পারো, যে প্রত্যেকটা দেশের জনগণের এখানে কিন্তু একই মূল্যবোধ আছে। তো ইন্ডিয়ান কমিউনিটি হিসেবে তারা কিন্তু এখানে কনসিডার হচ্ছে, অর্থাৎ সবাই মিলে ভোট দিচ্ছে, সবাই মিলে ভোট দিচ্ছে, সবাই মিলে শাসন করছে, সবাই মিলে মানে সরকারকে কন্ট্রোলে রাখছে। তো এটা কোনো পার্টিকুলার ক্লাস সরকারকে কন্ট্রোলে রাখতে পারছে না। তো এই কথাটি অর্থাৎ গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, বুঝতেই পারছো, গণতন্ত্রের সাপোর্টে কথা বলেছে। এটা লর্ড ব্রাইস বলেছে, এটা গণতন্ত্র হবে, ডেমোক্রেসি হবে। এটা ভালো করে এটা মাথায় রেখো, এটা সহজ বিষয়, স্টেটমেন্টটা একটু বড়, কিন্তু বুঝে গেলে তোমরা দেখবে এটা ডেমোক্রেসি হবে। কারণ ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণ, আর জনগণ বলতে বোঝায় সবার কথা বোঝায়, কমিউনিটির কথা বোঝায়। সবাই মানে সেখানে কমিউনিটি, সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, পুরো হোল ডিনোট করা হচ্ছে। তো কাজে সেটা ডেমোক্রেটিক গণতন্ত্রকে ডিনোট করে। বাকিগুলোতে এগুলো তো হবেই না, এগুলো একেবারেই অন্য কোনো আরবিটারি সব এই সব কথা বলেছে, এগুলো হবে না। কিন্তু গণতন্ত্রটাই এখানে কিন্তু এইটাকেই ডিনোটস করছে বেসিক্যালি। 47 এর দিকে তাকাও, 47 কি বলছে, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, ওয়ান লেভেল অ্যাস অ্যাসারশন রিজন দিয়েছে। অ্যাসারশন কি বলেছে দেখো, পলিটিক্যাল পার্টিসিপেশন ডাজ নট নেসেসারিলি মিন, পলিটিক্যাল পার্টিসিপেশন ডাজ নট নেসেসারিলি মিন প্লেয়িং অফ অ্যান ইকুয়াল পার্ট বাই অল। পার্ট মানে বলতে বোঝাতে চাইছে, পার্ট শব্দটি দিয়ে তোমরা কনফিউজ হবে হয়তো, পার্ট মানে যেটা বোঝাতে চাইছে মানে সকলেই অংশগ্রহণ করতে পারে। মানে পলিটিক্যাল পার্টিসিপেশন দেওয়া হয়েছে তার মানে এই নয় যে সেখানে সকলেরই সমান রকমভাবে সেখানে কি করার আছে, সরকারের যে ডিসিশন মেকিং প্রসেস বলতে পারো সেখানে ভূমিকা পালন করার অধিকার আছে। না, সরকারের সমান ভূমিকা থাকে না। কাদের থাকে না, যারা রিপ্রেজেন্টেটিভস, যারা পাওয়ারফুল হয় তাদেরই থাকে। তো পলিটিক্যাল পার্টিসিপেশন তোমার আছে, দ্যাট নট মিন যে সমস্ত বিষয়ে তুমি সেখানে কি করবে, নাক গলাবে তুমি, না এই অধিকারটা তোমার থাকে না, আমাদের থাকে না সেই অধিকারটা, আমরা পারি না সেখানে। তো আমাদের এই ইকুয়ালিটিকে সেখানে মান্যতা দেওয়া হয়নি। সেখানে পলিটিক্যাল পার্টিসিপেশন আমার আছে, কিন্তু সেই পার্টিসিপেশনে সেটা দেবো কিছু বলবো 9টায়। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো, কালকে আসবি নাকি, কালকে তো কলেজ আছে, কালকে অফ আছে, অফ ডে তোর কালকে, ঠিক আছে চলে আয়। বাড়িতে বসে থেকে রিসার্চের কাজ হবে না, পিএইচডি ইজ ভেরি ডিফিকাল্ট। তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল পার্টিসিপেশন সবারই থাকতে পারে, সবাই অংশগ্রহণ করতেই পারে, সবাই ভোট দেবে, ভোটে সবাই প্রার্থীর হয়ে প্রচার করবে, তারা নিজেরা প্রার্থী হয়ে দাঁড়াতে পারে, এটা করতে পারে। এইখানে ইকুয়ালিটি রয়েছে, কিন্তু ইকুয়ালিটি রয়েছে মানে এই নয় যে তুমি এই যখন তোমার আলটিমেট গেমটা খেলা হবে, গণতন্ত্রের যে গেম, যে সেখানে পাওয়ার যখন ডিসিশন নেওয়া হবে, আলটিমেট গেমটা মানে গেম মানে তো হচ্ছে ডিসিশন নেওয়া। ডিসিশনটা যখন নেওয়া হবে তখন সকালের ইকুয়ালিটি থাকে না, আমরা তখন আর ওখানে আমাদের আর কোনো মূল্য থাকে না, সেখানে আমাদের প্রতিনিধিরা যেটা বলে যেটা করে সেটাই তখন কিন্তু চূড়ান্ত হয়। বুঝতে পারলে তো? তো ওটাই এখানে বোঝাতে চাই, যেটা এটা তো ঠিকই, এটা ঠিকই। দ্বিতীয় কি বলছে দেখো, রিজনস কি বলছে, গ্রেটার পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনক্রিজিং অপরচুনিটিস লিড টু ইগালিটেরিয়ান পলিটিক্যাল পার্টিসিপেশন। ইগালিটেরিয়ান মানে সমতাবাদী রাজনৈতিক অংশগ্রহণের কথা বলছে। কি বলছে প্রশ্নটি, গ্রেটার পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনক্রিজিং অপরচুনিটিস, গ্রেটার পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনক্রিজিং পলিটিক্যাল অপরচুনিটিস। যে গ্রেটার মানে কি, গ্রেটার মানে হচ্ছে বর্ধিত বলতে পারো, বা অনেক, হ্যাঁ, মহান বা বড় কিছু। তো গ্রেটার পলিটিক্যাল অ্যাওয়ারনেস মানে যত বেশি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুযোগ সুবিধা যত বেশি বৃদ্ধি পাবে, তত কি হবে, তত বেশি সমতা তৈরি হবে। কিসের সমতা? রাজনৈতিক অংশগ্রহণের সমতা তৈরি হবে, যার অনেক বেশি মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারবে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। এটা তো আমরা জানি। তো এখানে এটাই বোঝাতে চাইছে কি, এটা এখানে বোঝাতে চাইছে যে এটাও কারেক্ট, যে হ্যাঁ এটা আমরা জানি যে জনগণের মধ্যে যত বেশি গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, তত বেশি কি হবে, তারা তত বেশি এখানে অধিকার এনজয় করতে পারবে। অর্থাৎ আজকে আমি যদি
জানতে পারি যে আমার টাকা কোথায় কোথায় খেয়ে নেওয়া হচ্ছে, সরকার কোথায় কোথায় সরকারি এজেন্সি খেয়ে নিচ্ছে, বিউরোক্র্যাটসরা খেয়ে নিচ্ছে, এটা যদি আমি জানতে পারি, এটা সম্পর্কে যদি আমার সচেতনতা তৈরি হয়, তাহলে আমার কি হবে, তাহলে আমার সুযোগ এবং প্যারালেলি যদি আমার বিভিন্ন সুযোগ সুবিধাগুলোও বৃদ্ধি পায়, যে আমি জানতে পারছি আমার টাকা কোথায় খেয়ে নেওয়া হচ্ছে, তো আমি এখন হয়তো সরকারকে গিয়ে আমি এখন হয়তো কোনো একটা কমপ্লেইন করব। তাহলে এই সুযোগটা যদি আমাকে দেওয়া হয়, যেটা আগে দেওয়া হতো না, গ্রিভান্স রিড্রেসালসের মেকানিজমসগুলো দেখবে আগে ছিল না এত বেশি, এখন প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা এজেন্সিরই কিন্তু গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম আছে। তো এই সুযোগটা এখন বৃদ্ধি পেয়েছে, আমাদের অভিযোগ করার সুযোগটা বৃদ্ধি পেয়েছে। তাহলে অভিযোগ করার সুযোগটা যখন আমার বৃদ্ধি পেয়েছে, তখন কি হচ্ছে, আমি কিন্তু সমতাটা বেশি এনজয় করতে পারছি। দ্যাট মিন আগে আমি যে টাকাগুলো আমার খেয়ে নেওয়া হতো, এখন আর টাকাগুলো খেতে পাচ্ছে না, এখন আমার সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে, যেটাকে বলা হচ্ছে ডিবিটি সিস্টেম, যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। যে আগে দেখবে ওই চুইয়ে পড়তো, রাজীব গান্ধী একটা কথা বলেছিল যে যখন 1 টাকা উপর থেকে ছাড়া হয়, তখন সেটা 15 পয়সা গিয়ে জনগণের পকেটে পৌঁছায়। যার নামে 1 টাকা ছাড়া হলো, তার কাছে 15 পয়সা পৌঁছতো। এই বিভিন্ন যে স্টেজগুলো ছিল, সেই স্টেজে সেখানে টাকাগুলো খেয়ে নেওয়া হতো, 85 পয়সা খেয়ে নেওয়া হতো। কিন্তু এখন দেখবে এই জায়গাতে বিভিন্ন আন্দোলন হওয়ার পরে, মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলে, মানুষ অভাব অভিযোগগুলো সেখানে দাখিল করতে পারার ফলে, রাজনীতিতে এগুলো ইস্যু হওয়ার ফলে এখন কি হয়েছে, এখন এটাই হয়েছে যে সেখানে মানুষ কিন্তু সরাসরি জনগণের, সরকার এখন সরাসরি জনগণের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে। এতগুলি স্টেজকে সেখানে কিন্তু ব্রেক করে দিয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটাকে বলা হচ্ছে, যে কৃষকদের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, গ্যাসের টাকা সরাসরি গ্যাসের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, বিভিন্ন যে প্রকল্পগুলোর টাকা সেগুলো ঢুকে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, সোসাইটিতে সমতা তৈরি হচ্ছে, সমতা বা ইকুয়ালিটি বা ইগালিটারিয়ান সোসাইটি তৈরি হচ্ছে এতে করে। তো এই বিষয়গুলো সেখানে কিন্তু বোঝাতে চাইছে। দুটোই ঠিক, কিন্তু দুটো ভিন্ন বিষয়। অ্যাসারশন এর জন্য রিজন দুটো ভিন্ন বিষয়, এই কারণে বি অপশনটা ঠিক হয়েছে। চলে আসো 48 নম্বর কোয়েশ্চেন্স। আসলে 48 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশনস ইজ এসেনশিয়াল ফর দ্য স্মুথ ওয়ার্কিং অফ ডেমোক্রেসি হ্যাজ বিন রংলি লিস্টেড। স্মুথ ওয়ার্কিং অফ ডেমোক্রেসি, যে একেবারেই স্বচ্ছভাবে পরিষ্কারভাবে বলতে পারো যে গণতন্ত্র যদি কাজ করতে চায়, তাহলে কোনটা বেশি অপরিহার্য আর কোনটা অপরিহার্য নয়। তো যেটা অপরিহার্য নয়, যেটা ভুলভাবে এখানে মেনশন করা হয়েছে, সেটা কোনটা, সেটা হচ্ছে মাইনরিটি রুল। মাইনরিটি রুল, বাকিগুলো এগুলো অপরিহার্য। যে গণতন্ত্রকে যদি তোমাকে স্মুথলি রান করাতে হয়, ডেমোক্রেসিকে যদি স্মুথলি রান করাতে হয়, তাহলে ইউনিভার্সাল সাফরেজ থাকবে। ইউনিভার্সাল সাফরেজ মানে হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। তো সার্বজনীন ভোটাধিকার সেখানে থাকবে, সকলের, অর্থাৎ ভোটাধিকারের কথা বলা হয়েছে। সকলের যদি ভোটাধিকার থাকে, তাহলে কি হবে, সকলে ভোট দেবে। সরকার যদি ভুলভ্রান্তি কিছু করে, তাহলে ভোট দিয়ে সেই সরকারকে সরিয়ে দেবে, এটা হতে পারে। ফ্রি ইলেকশনস হবে, যেটা তোমাদের এর আগেও বলেছিলাম ক্লাসে। ফ্রি ইলেকশনস হচ্ছে, তার মানে এই নয় যে সেখানে লাশ পড়ছে সেই ইলেকশনে, না, ইলেকশন ওই ইলেকশন না, ইলেকশন হচ্ছে মুক্ত ইলেকশনস, মানুষ স্ব ইচ্ছায় সেখানে নির্বাচনে ভোট দিতে যাবে। এই ইলেকশনস, এই ধরনের ইলেকশনস হবে। তো তবে কি হবে, গণতন্ত্র উন্নত হবে। আর প্রেজেন্স অফ অপোজিশনস, দেখলে তোমরা যে বিরোধী রাজনৈতিক দল এতটা শক্তিশালী ছিল না পার্লামেন্টে বলে কিভাবে বিলগুলো সব পাশ করিয়ে নিলে তোমরা দেখলে তোমরা। কিন্তু এইবার এই যে সেশন শুরু হয়েছে, গত কয়েকদিন হলো এই সেশন শুরু হয়েছে, দেখছো বিরোধীরা কেমন একেবারে জোশ নিয়ে নেমে পড়েছে। কেন, কারণ তারা বেশ ভালো রকম একটা কিন্তু মেজরিটিতে আছে। তারা একটা হয়ে তারা কিন্তু কি করছে, এখন সরকার পক্ষকে তুলোধনা করছে। তাদের ভয়েস শুনলেই এখন অবাক লাগছে যে এই বিরোধী আমরা 10 বছরে দেখতে পেলাম না, যে বিরোধী গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিরোধিতা সবসময় থাকলে কি হয় না, সরকার যখনই কোনো ভুল কাজ করার আগে 10 বার ভেবে কাজটা করে। তো আমরা দেখতে পাবো যে এতদিন ধরে দেখলে কত কোয়েশ্চেন্স লিক হয়ে গেল, কত কোয়েশ্চেন্সের পর কোয়েশ্চেন্স লিক হয়ে গেল, কিন্তু কোনোদিন কোনো পরীক্ষা বাতিল হতে তোমরা দেখলে না। দেখেছো? দেখোনি তোমরা? উত্তর